ভাইয়া ভেতরে আসেন। সাদিক বাইরেই ছিল, তাই রূপকথার কল পাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় নক করে ভেতরে গেল। রূপকথা সাদিককে বলল। আপনার স্যারকে বাসায় নিয়ে যাব, হেল্প করেন। সাদিক রূপকথার কথা মতো উৎসকে ধরল। এরপর আস্তে আস্তে কেবিন থেকে বেরিয়ে গেল, লিফটে উঠল। উৎস চোখ বন্ধ করে সাদিকের উপর অর্ধেক ভর দিয়ে হাঁটছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। সাদিক ড্রাইভ করছে, রূপকথা উৎসকে নিয়ে পেছনে বসেছে। জাওয়াত কুঞ্জের সামনে এসে গাড়ি থামতেই রূপকথা উৎসকে নিজের কাছ থেকে একটু দূরের সিটে হেলান দিয়ে বসিয়ে গাড়ি থেকে বের হলো। এরপর সাদিককে বলল। আমি আগে আগে যাচ্ছি, আপনি পেছনে আপনার স্যারকে নিয়ে আসুন। রূপকথা আগে আগে যাচ্ছে, পেছনে সাদিক উৎসকে নিয়ে আসছে। বাসার বাইরে থাকা গার্ডরা সবাই উৎসকে দেখে অবাক হলো। সবাই সাদিককে জিজ্ঞেস করতে লাগলো। স্যারের কি হয়েছে? সাদিক সবাইকে বলল। তেমন কিছু না, স্যার একটু অসুস্থ। সাদিক উৎসকে রুমে এনে বিছানায় শুয়ে দিল। রূপকথা সাদিককে বলল। আপনাকে অনেক কষ্ট দিলাম ভাইয়া, তবে আপনি যদি কাহিনীটা আমাকে সন্ধ্যায় জানাতেন তাহলে আমাদের কাউকেই এত কষ্ট করতে হতো না। ম্যাম, আমি স্যারের একজন সামান্য কর্মচারী মাত্র। স্যারের উপর কথা বলার সাহস আমার নেই, কিন্তু আজকে অনেক সাহস দেখিয়ে ফেলেছি। স্যারের যদি আজকের সব কথা মনে থাকে, তবে চাকরিটা হয়তো কালই আমার শেষ দিন। আল্লাহ ভরসা, কিছু হবে না। ঠিক আছে ম্যাম, আসি। স্যারের খেয়াল রাখবেন, আর মেইন ডোরটা লাগিয়ে দিন। সাদিক যেতেই রূপকথা বাসার মেন ডোরটা বন্ধ করে রুমে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঠান্ডায় পায়ে ব্যথা করছে তার। এত রাতে এত ঠান্ডার মধ্যে ভেজা কাপড় নিয়ে এতক্ষণ থাকা যায়? রূপকথা চেঞ্জ করতে করতে বলল। ডিয়ার জাওয়াত সাহেব, আজকে যা করলেন এর জন্য আপনাকে কঠিন মাসুল গুনতে হবে। ভাববেন না এত সহজে ছাড়া পেয়ে যাবেন। আজকে একদিন আমি সহ্য করেছি, বাকি 1 মাস আপনি সহ্য করবেন। এরপর রূপকথা চেঞ্জ করে এসে গায়ে কমফোর্টার জড়িয়ে উৎসের পাশে শুয়ে পড়ল। পরের দিন বেলা 11:30টায় রূপকথার কাশির শব্দে উৎসের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই উৎসের নিজেকে রূপকথার বুকে আবিষ্কার করলো। দেখলো সে বালিশ থেকে একটু নিচে রূপকথার বুকে মুখ গুজে শুয়ে আছে। রূপকথার নিজের এক হাত আর এক পা উৎসের উপর তুলে দিয়েছে। উৎস রূপকথার বুক থেকে সরে তার পাশের বালিশে শুয়ে পড়ল। একটু পর সময় দেখার জন্য বালিশের পাশে হাতড়াতে হাতড়াতে মোবাইল খুঁজলো, কিন্তু পেল না। শেষে উৎস উঠে বসলো। এরপর নিজের দিকে তাকিয়ে বলল। কে রে? আমার জামা কে চেঞ্জ করেছে? আর আমি তো অফিসে ছিলাম, এখানে কিভাবে আসলাম? উৎস একবার রূপকথার দিকে তাকালো, দেখলো মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। রূপকথার দিকে তাকাতেই উৎসর কালকের কথা মনে পড়ে গেল। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। তাড়াতাড়ি করে আবারও বিছানায় বসে গেল। বিছানা থেকে দেখা যাচ্ছে তার ফোনটা রূপকথার স্টাডি টেবিলের উপরে রাখা আছে। উৎস কিছুক্ষণ বসে থেকে আস্তে ধীরে উঠে মোবাইলের কাছে গেল। এরপর মোবাইল স্ক্রিনে সময় দেখে উৎসের চোখ কপালে উঠে গেল। দেখলো বেলা 11:40 বাজে। উৎস ফোনটা বিছানায় রেখে তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেল। মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে তার। কিছুক্ষণ পর পর চক্করও দিয়ে উঠছে। উৎস নিচে এসে দেখে তার একমাত্র খালা আফিফা এসেছে। লিভিং রুমে তার সঙ্গে বসে কথা বলছে আয়েশা বেগম আর রাবেয়া বেগম। উৎস গিয়ে আফিফার সঙ্গে ভালো মন্দ কথা বলে মাকে জিজ্ঞেস করল। আব্বা কোথায়? তোমার আব্বা তো অফিসে গেছে। ফারুক সাহেব অফিসে গেছে শুনে উৎস খানিক চিন্তিত হলো। কারণ কাল অফিসে সে যে ঘটনা ঘটিয়ে এসেছে তা যদি তার বাবা টের পায় তবে সে ভীষণ লজ্জা পাবে। যদিও সাদিকের উপর বিশ্বাস আছে, তবুও মনের কোনো এক কোণে চিন্তা একটু থেকেই যায়। আয়েশা বেগম উৎসকে জিজ্ঞেস করল। কাল রাতে কতক্ষণে এসেছো? উৎসকে এবার মিথ্যার আশ্রয় নিতে হলো, বলল। আপনারা শোয়ার পর পরই চলে এসছে। বাসায় একটু তাড়াতাড়ি আসবা। এত দেরি করো কেন? বাসায় যে বউ না খেয়ে অপেক্ষা করে সেদিকে হুঁশ থাকে না? আয়েশা বেগম জিজ্ঞেস করল। রূপকথা উঠেছে? না। ডাকনি? না। ঘুমোচ্ছে যখন থাক, ডাকার দরকার নেই। শরীর খারাপ লাগছে হয়তো। আচ্ছা, আপনারা বসে গল্প করেন, আমি কিছু খেয়ে নেই। যাও, কিচেনে ফাতেমার আলে আছে। উৎস ডাইনিং রুমে বসে আলেয়াকে নাস্তা দিতে বলল। আলেয়া বলল। আসতেছি স্যার।
একটু পর আলেয়া উৎসের সামনে নাস্তা দিয়ে গেল। উৎস খাওয়া শুরু করলো। খেতে খেতে ভাবলো কাল রাতে কি হয়েছে তা পুরোপুরি জানতে হলে তাকে অফিসে যেতেই হবে। শুধু অফিসে গেলেই হবে না, নিজের কেবিনের সিসিটিভি ফুটেজও চেক করতে হবে। কাশতে কাশতে রূপকথার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে এত কাশি আর গলা ব্যথা কেন হচ্ছে বুঝলো না রূপকথা। গাটাও কেমন গরম গরম লাগছে, হয়তো জ্বর আসবে। রূপকথা চুলগুলো হাত দিয়ে খপা করে উঠে বসলো। এরপর বালিশের পাশের মোবাইল খুঁজে দেখলো। পরক্ষণেই রূপকথার মনে পড়লো কাল রাতে মোবাইলটা স্টাডি টেবিলের উপরে রেখেছিল। রূপকথা দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। টাইমটা রূপকথা বিশ্বাস করতে পারলো না। ভাবলো ঘড়ির টাইম হয়তো উল্টাপাল্টা হয়ে গেছে, তাই উঠে মোবাইল দেখতে গেল। পরে মোবাইলেও দেখে একই টাইম। এবার রূপকথার ঝাঁকুনি খেলো। তাড়াতাড়ি করে জানালার পর্দা সরিয়ে দেখে বাইরে খা খা রোদ। রূপকথা বলল, ইয়া আল্লাহ, এতক্ষণ হয়ে গেছে, সবাই কি ভাবছে? রূপকথা আর না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে মাথায় কাপড় দিয়ে নিচে চলে গেল। রূপকথা নিচে গিয়ে দেখে আয়েশা বেগম কিচেনে সার্ভেন্টদের সঙ্গে কথা বলছে আর উৎস মোবাইলে কিছু দেখতে দেখতে নাস্তা করছে। রূপকথা উৎসকে সম্পূর্ণ ইগনোর করলো, তার পাশ কাটিয়ে চলে গেল, অথচ একটা বারের জন্য তার দিকে তাকালো না। তাকানোর প্রয়োজনও মনে করলো না। রূপকথা কিচেনে গিয়ে দাঁড়াতেই আয়েশা বেগম বলল, তোমার শরীর ঠিক আছে? ঠিক আছি, কিন্তু হঠাৎ করে গলা ব্যথা করছে, সঙ্গে গাটাও একটু গরম লাগছে, জ্বর আসবে মনে হয়। আয়েশা বেগম রূপকথার কপালে হাত দিয়ে বলল, জ্বর তো অলরেডি আছে, নাস্তা করে ঔষধ খেয়ে নাও। আচ্ছা। আয়েশা বেগম রূপকথার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। তোমার বাম গালে কি হয়েছে? সেকেন্ড ব্যবধানে রূপকথার এক হাত বাম গালে চলে গেল। একটু থেমে বলল, কাল না চিংড়ি মাছের তরকারি খেয়েছি, এই জন্যই অ্যালার্জি বেড়ে গেছে। কাল তো চিংড়ি মাছের কোনো তরকারি রান্না হয়নি, তার আগের দিন হয়েছিল। সরি, কালকের আগের দিন বলতে কালকে বলেছি। আচ্ছা, তুমি গিয়ে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। রূপকথা আর কিছু না বলে সোজা লিভিং রুমে গিয়ে বসলো। একটু পর আয়েশা বেগম নাস্তা নিয়ে ডাইনিং রুমে গিয়ে রূপকথাকে না পেয়ে উৎসকে জিজ্ঞেস করল। রূপকথা কোথায় গেলে? উৎস ফোন থেকে চোখ তুলে বলল, কে জানি, খেয়াল করিনি। আজ তো একটা মানুষ তোমার সামনে দিয়ে হেঁটে চলে গেল, আর তুমি বলছো খেয়াল করোনি। উৎস কিছু বলল না। আয়েশা বেগম রূপকথার নাম ধরে ডাকল। রূপকথা, কোথায় গেলে তুমি? লিভিং রুম থেকে রূপকথা জবাব দিল, এই যে লিভিং রুমে আছি। নাস্তা করতে এসো। রূপকথার মন চাইলো বলতে, এখানে নিয়ে আসুন। আবার মনে হলো এটা বললে বেয়াদবি হবে, তাই উঠে নিজেই ডাইনিং রুমে চলে গেল। এরপর উৎসের সামনের চেয়ারটায় বসে খাওয়া শুরু করলো। উৎস খাওয়ার ফাঁকে একটু পরপর রূপকথাকে দেখছে। মেয়েটা নির্লিপ্ত ভঙ্গিতে খাচ্ছে, কিছুক্ষণ পরপর নাক টানছে। সামনে যে একজন বসে আছে তা যেন চোখেই পড়ছে না তার। উৎস খাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল। উৎস যেতেই রূপকথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। তার আর খেতে ইচ্ছা করছে না, গলা ব্যথায় ঢোক গিলতে পারছে না। আয়েশা বেগম রূপকথাকে বলল, এত তাড়াতাড়ি খাওয়া শেষ? 2টা রুটিও তো খেলে না। গলা ব্যথা করছে। নানু কোথায়? সকালে আফিফা এসেছে, আম্মা ওর সঙ্গে বসে নিজের রুমে কথা বলছে। রিঙ্কি আপুরা কেউ এসেছে? না, ও একাই দাওয়াত করতে এসেছে, কালকে নাকি গ্রামে চলে যাবে। গ্রামের কথা শুনে রূপকথার সেদিন রাতের কথা মনে পড়ে গেল, যেদিন উৎস তার সঙ্গে অনেক গল্প করেছিল, বলেছিল তাকে গ্রাম ঘুরিয়ে দেখাবে। রূপকথা এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে জিজ্ঞেস করল, বিয়ের আর কতদিন আছে? আছে আরো 15-16 দিন। তাহলে তো এখনো দেরি আছে। এত তাড়াতাড়ি গ্রামে চলে যাচ্ছে কেন? বাড়িঘর সব পরিষ্কার করতে হবে না? নিজেদের একটা প্রস্তুতি আছে না? আচ্ছা, আমি গিয়ে খালামণির সঙ্গে দেখা করে আসি। আমি ঔষধ এনেছি, আগে ঔষধ খেয়ে নাও। রূপকথা আয়েশা বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, জিজ্ঞেস করল, আপনি এত ভালো কেন? আয়েশা বেগম হেসে জিজ্ঞেস করল, বেশি ভালো নাকি? হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, এখন ঔষধ খেয়ে নাও। রূপকথা ঔষধ খেয়ে রাবেয়া বেগমের রুমে গেল। সেখানে গিয়ে দেখে দু মা মেয়ে বসে গল্প করছে। রূপকথা গিয়ে আফিফাকে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন? ভালো আছি মা।
তুমি কেমন আছো? শরীর খারাপ নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। না, শরীর খারাপ না, একটু গলা ব্যথা করছে শুধু। রাবেয়া বেগম রূপকথাকে নিজের পাশে বসালো। রূপকথা চুল আর ওড়না দিয়ে বারবার বাম গাল ঢাকার চেষ্টা করছে, কিন্তু তা আর পারল কই। রাবেয়া বেগম জিজ্ঞেস করলো, কালে কি হয়েছে? অ্যালার্জি সমস্যা বেড়ে গেছে। ওষুধ খাওনি? এখন খেলাম। বাসার সবাই কেমন আছে? রিঙ্কি আপুদের আনতে পারতেন। বাসায় অনেক কাজ, কালকে গ্রামে চলে যাব। রূপকথা কিছু বলল না। রাবেয়া বেগম বলল, আমি আজকে আফিফার সঙ্গে চলে যাব। মুহূর্তেই রূপকথার মন খারাপ হয়ে গেল। বলল, যেতে দেব না, আপনি আমাদের সঙ্গে যাবেন। তুমি আজকে আমার সঙ্গে চলো। না, আজকে আমিও যাব না, আপনাকেও যেতে দেব না। রূপকথা, মা তো ঠিকই বলেছে, তুমিও আজকেই চলো। না না, ক্লাস আছে আমার। তাও ঠিক, উৎস যেতে দেবে না। ও তোমার পড়ালেখা নিয়ে যে সিরিয়াস। রাবেয়া বেগম হেসে বলল, পড়ালেখার দোহাই তো লোক লজ্জার ভয় দেবে। আসল কথা, বউ ছাড়া থাকতে পারবে না। রাবেয়া বেগমের কথা শুনে রূপকথার ভীষণ লজ্জা পেল। বসা থেকে উঠে বলল, আপনারা কথা বলুন, আমি আসছি। এটা বলে রূপকথা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে বলল, এই নানুটা কি বলতে যে কি বলে। বিকেলে আফিয়া রাবেয়া বেগমকে নিয়ে চলে গেল। এতেই রূপকথার মন খারাপ হয়ে গেল। এখন আবার বাসায় একা একা লাগবে তার। সন্ধ্যায় এক প্রকার মন খারাপ নিয়ে রূপকথা পড়তে বসেছে। উৎস স্টাডি রুমে বসে তার কাজ করছে। আজকে বাসা থেকে কোথাও বের হয়নি, সারাদিন বাসাতেই ছিল। সারা দিনে হাতে গোনা 2-3 বার রূপকথার সঙ্গে দেখা হয়েছে উৎসের, তবে কেউ কারোর সঙ্গে সরাসরি তাকালো না। যদিও উৎস আর চোখে তাকিয়েছিল, কিন্তু রূপকথা ভুলেও তাকায়নি। রূপকথার এমন ইগনোর উৎসের সহ্য হচ্ছে না। মনে মনে বলল, নিজে দোষ করে নিজে ইগো দেখাচ্ছে। আমার সঙ্গে চিট করা না, দারুণ না, বের করছে তো চিট করা। ওই ছেলেটাকে একবার সামনে পাই শুধু। রূপকথা পড়ায় মন বসাতে পারছে না, তাই ফোনটা নিয়ে ভাইকে কল দিল। সিফাত কল রিসিভ করতেই রূপকথা জিজ্ঞেস করল, কেমন আছো ভাইয়া? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আছি, ভালো আছি। কি করছো? সিফাত জিজ্ঞেস করল, তোর গলা এমন শোনাচ্ছে কেন? ঠিক আছিস তো? এত চিন্তা করো না, ঠিক আছি আমি। একটু ঠান্ডা লেগেছে তাই এমন শোনাচ্ছে। লোকটা তোর জন্য ওষুধ এনেছে। আরে টেনশন নিচ্ছিস কেন? আমি ওষুধ খেয়েছি তো। কলিজা, ভাইকে সত্যি করে একটা কথা বলবি? হুম। সিফাত জিজ্ঞেস করল, লোকটা কি কোনোভাবে তোকে কষ্ট দিচ্ছে? তুই কি খুব বেশি কষ্টে আছিস? ভাইকে সত্যিটা বল প্লিজ। রূপকথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ভালো আছি। কি জানি, বিশ্বাস হয় না। বারবার শুধু মনে হয় লোকটার কাছে ভালো নেই তুই। আমি ভাই হিসেবে খুবই ব্যর্থ। রূপকথা হেসে বলল, এভাবে বলছো কেন? বললাম তো আমি ভালো আছি। উৎস খুবই কেয়ারিং একজন হাজবেন্ড, উনি আমাকে ভালো রেখেছেন। জানিস, দাদিকে ইন্ডিয়া নেওয়া হয়েছে। রূপকথা জিজ্ঞেস করল, কবে? 10-12 দিন হবে। এর মধ্যে তোকে কতবার কল দিয়েছি দেখেছিস? ফোন তেমন ধরি না তাই খেয়াল করিনি। সিফাত জিজ্ঞেস করল, ওই বাসায় কি তুই সারাদিন কাজই করিস? আন্দাজেই। আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই না। আচ্ছা, ভালো থাক। নিজের খেয়াল রেখো। আম্মুর সঙ্গে বেশি রাগারাগি করো না। সিফাত হেসে বলল, ঠিক আছে ভাইয়ার কলিজা। রাত 10টায় আয়েশা বেগম রূপকথাকে ডিনার করতে ডাকলো। রূপকথা নিচে গিয়ে দেখে সে ছাড়া বাকি 3 জন অলরেডি খেতে বসে গেছে। রূপকথা গিয়ে ফারুক সাহেবের পাশে বসলো। ফারুক জাওয়াত উৎসকে উদ্দেশ্য করে বলল, কয়েকদিনের জন্য কুমিল্লা যেতে পারবে? উৎস জিজ্ঞেস করল, কয়দিনের জন্য? এই 4-5 দিন যা থাকা লাগে আর কি। কখন যেতে হবে? কাল সকাল 5টায় রওনা দিবে। এত সকালে কেন? আমার অফিসে একটু কাজ আছে। আপাতত অফিসে কোনো কাজ নেই তোমার, আমি সব সামলে নেব। উৎস বাবাকে কিভাবে বুঝাবে তার সাদিকের সঙ্গে সামনাসামনি কথা বলার দরকার। কাল রাতের সিসিটিভির ফুটেজ চেক করা দরকার। রূপকথা সবার আগে খাওয়া শেষ করে রুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে গায়ে কমফোর্টার জড়িয়ে এক সাইডে শুয়ে পড়ল। সে চায় না উৎসের মুখোমুখি হতে। কিছুক্ষণ পর উৎস এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। দুজন দুদিকে তাকিয়ে শুয়ে আছে, দুজনের কারো চোখেই ঘুম নেই। পরের দিন রূপকথার ঘুম থেকে ওঠার আগেই উৎস কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। রূপকথা ঘুম থেকে উঠতেই উৎস কুমিল্লায় গিয়ে পৌঁছেও গিয়েছে।
সকালে ঘুম থেকে উঠে রূপকথা খেয়াল করলো জ্বরে গা পুড়ে যাচ্ছে তার, গলা ব্যথায় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। 5 দিন পর রাত 1টায় উৎস বাসায় এসে মা বাবার সঙ্গে কথা বলে রুমে চলে গেল। উৎস যে আজকে আসবে এটা আয়েশা বেগম জানতো না। ফারুক সাহেব কিছুটা জানতেন, তবে শিওর ছিলেন না, তাই আর বাসার কাউকে জানায়নি। আয়েশা বেগম ছেলেকে দেখে বলল, তুমি আজকে কুমিল্লা থেকে আসবা, অথচ আমাকে একটুও বললে না। আমি কুমিল্লা থেকে আজকে না, গত রাতে ফিরেছি। আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, কাল রাত থেকে কোথায় ছিলে? অর্ধেক সময় অফিসে ছিলাম, বাকি অর্ধেক সময় সাদিকের ফ্ল্যাটে। তাও নিজের বাসায় আসলে না? উৎস কথার কোনো উত্তর দিল না, বলল, আমার একটু ঘুমানো দরকার, রুমে যাই। ডিনার করবে না? উৎস সিঁড়ির দিকে হাঁটা ধরে বলল, করে এসছি। দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। উৎস হাঁটা থামিয়ে পিছন ফিরে বলল, দরকারি কিছু না হলে সকালে শুনি। দরকারি কথা। উৎস মায়ের সামনে এসে বলল, বলেন, শুনি। তোমার সঙ্গে কি রূপকথার কিছু হয়েছে? উৎস একটু থেমে বলল, না, কেন? আজকে 5 দিন ধরে মেয়েটার জ্বর, ডাক্তারের কাছে নিতে চাইলাম, গেল না। ঔষধ এনে দিলাম, তাও ঠিকমতো খাচ্ছে না। সারাদিন কেমন মনমরা হয়ে থাকে। রূপকথার জ্বর শুনে মুহূর্তেই উৎসের রুহ কেঁপে উঠল। উৎস জানতো না রূপকথার জ্বর। ফারুক সাহেব স্ত্রীকে বলল, আহ আয়েশা, এখন আবার এসব নিয়ে পড়লে কেন? ছেলেটা মাত্র এসেছে, একটু রেস্ট নিতে দাও। এরপর উৎসকে বলল, উৎস, রুমে যাও, সকালে কথা হবে। গুড নাইট। উৎস আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে গেল। রুমে আসতে আসতে ব্লেজার টাই সব খুলে নিয়েছে। আজকে 5 দিন তার উপর দিয়ে কি গেছে সেটা শুধু সে জানে, আর হয়তো সাদিক কিছুটা জানে। উৎস কাল থেকে এখন পর্যন্ত গোসল করারও টাইম পায়নি। উৎস রুমে এসে দেখে বারান্দার দরজা খোলা। সেখান থেকেই লাইটের আলোয় রুমে এসে রুম সহ আলোকিত করছে। উৎস বিছানার দিকে তাকিয়ে দেখে একটা বিড়াল ছানা গায়ে কমফোর্টার জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। উৎস এখন আর সেদিকে গেল না, সোজা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদ্দেশ্য শাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে তবেই ঘুমাবে। উৎস শাওয়ার নিয়ে একটা ট্রাউজার পরে গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এরপর টাওয়াল দিয়ে মাথা মুছে রূপকথার মাথার কাছে গিয়ে বসলো। রূপকথার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কমফোর্টার জড়িয়ে ঘুমিয়ে আছে। উৎস আস্তে করে রূপকথার মুখ থেকে কমফোর্টারটা সরালো। বারান্দার লাইটের আলোয় রূপকথার মুখটা আভাস আভাস দেখা যাচ্ছে। উৎস কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়েছিল, এরপর বাম গালে হাত বুলিয়ে সেখানে একটা চুমু খেলো। এই প্রথম উৎস রূপকথাকে এত গভীরভাবে স্পর্শ করলো, চুমু খেলো। মুখে উৎসের ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব হতেই রূপকথা নড়ে চড়ে উঠল। এতে উৎস একটুকু সরে আসলো না। রূপকথা কমফোর্টার দিয়ে আবারও মুখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। উৎস মুখ ঢাকতে দিল না। সে এখনো রূপকথার বাম গালে হাত বোলাচ্ছে। রূপকথা নড়ে চড়ে অনেক কষ্টে চোখ খুলল। চোখ খুলে পাশে উৎসকে দেখে রূপকথা মোটেও বিশ্বাস করলো না। ঘুম জড়ানো গলায় বলল, শালা এড়ে নিয়ে ভাবতে ভাবতে এখন স্বপ্নেও এড়েই দেখি। রূপকথার মুখ থেকে এমন কথা উৎস মোটেও আশা করেনি। রূপকথার এমন কথা মুহূর্তেই উৎসের মুঠ অন্যদিকে ঘুরিয়ে দিল। মনে মনে বলল, ইন্নালিল্লাহ, ঘুমের মধ্যে আমাকে গালি দিচ্ছে। হি আল্লাহ, না জানি সারাদিনে কত শত গালি দেয় আমাকে। উৎস এসব বলতে বলতে রূপকথা আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। উৎস কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে থেকে তার অন্য পাশে শুয়ে পড়ল। শুয়ে পেছন থেকে রূপকথার কোমরে হাত দিয়ে তাকে নিজের একদম নিকটে নিয়ে আসলো। এরপর পেছন থেকে জড়িয়ে ধরে রূপকথার ঘাড়ে মুখ গুজল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর উৎস খেয়াল করলো রূপকথা থরথর করে কাঁপছে। উৎস বুঝলো রূপকথার জ্বর আসছে। একটু পর উৎস রূপকথাকে ছেড়ে উঠে বসলো। এরপর রূপকথার হাত ধরে ডাকলো, রূপকথা, আয় রূপকথা। রূপকথার ঘুম কিছুটা হালকা হলো। ঘুমু ঘুমু কণ্ঠের চোখ বন্ধ রেখেই বলল, কি? উৎস জিজ্ঞেস করলো, রাত ওষুধ খেয়েছ? রূপকথা কিছু বলছে না। উৎস জিজ্ঞেস করলো, শুনতে পাচ্ছ আমার কথা? হুম। তাহলে উত্তর দিচ্ছ না কেন? রূপ
রূপকথা আগের মতো চোখ বন্ধ রেখেই ভাঙা ভাঙা গলায় বলল, আপনার সঙ্গে তো কথা বলি না। আরই তো কেন, কি করেছি আমি? আমাকে কিছু জিজ্ঞেস না করে, কিছু না শুনেই আমাকে ভুল বুঝেছেন আপনি। উৎস কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি। সরির মায়েরে বাপ। গালি দিচ্ছ কেন? আপনার থেকেই তো শিখছি। আপনিই তো আমার গরু। গরু না গুরু? ডগ। আমি সত্যিই সরি। সেদিন তোমার সঙ্গে তোর যে ছেলেটাকে দেখে আমার মাথা ঠিক ছিল না। তুমি আমাকে বলেছিলে ইতু আর ওয়াহির সঙ্গে রেস্টুরেন্টে যাবে। ওদের সাথে তো গিয়েছিলাম। পরে ওরা দুজন আমাকে রেখে ওয়াশরুমে গিয়েছিল। তখনই ওখানে ওই বালটা এসে হাজির। তখন ইতু ওয়াহিকে না দেখে ভুল বুঝেছিলাম। আমি সত্যিই সরি। রূপকথার কোনো সাড়া নেই। উৎস আবারও বলল, আমি সত্যিই দুঃখিত। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। প্লিজ ক্ষমা করে দাও। গত 5 দিন এত অনুশোচনা কোথায় ছিল যখন আমি রাত জেগে কান্না করেছিলাম? বিশ্বাস করো, কুমিল্লা না গেলে আমি সেদিনই সবকিছু সমাধান করতাম। রূপকথা জিজ্ঞেস করল, এখন সবকিছুর সমাধান হয়েছে? হ্যাঁ হয়েছে, তাই তো এত বেশি অনুশোচনা হচ্ছে। এখন কল্পনায় এসেছেন তাই অনুশোচনা হচ্ছে। বাস্তবে কখনোই আপনার অনুশোচনা হতো না, জানি আমি। উৎস বুঝল রূপকথা এখনো তাকে কল্পনা ভাবছে, তাই বলল, চোখ খুলে তাকাও, তাকিয়ে দেখো। আমি কল্পনা নয়, বাস্তব। আমি জানি আপনি কল্পনা, তাই আপনার সঙ্গে এত কথা বলছি আমি। যদি বাস্তব হতো তাহলে কখনোই আমি আপনার সঙ্গে এত কথা বলতাম না। আমি সত্যিই দুঃখিত। আর কতভাবে বললে তুমি বুঝবে আমি অনুশোচনায় ভুগছে? রূপকথার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। উৎস বলল, আমি কাল কুমিল্লা থেকে ফিরে সর্বপ্রথম তোমার কলেজের পাশে সে রুফটপটায় গিয়েছিলাম। এরপর সেখানকার স্টাফদের থেকে সত্যরে শুনলাম। সবটা শুনে আমি জাস্ট থ মেরে গিয়েছিলাম। আমার অবস্থা গলা কাটা মুরগির মতো হয়েছিল, যেটা সাদিক দেখেছে। বিশেষ না হলে ওকে জিজ্ঞেস করিও। একটু থেমে আবারও বলা শুরু করল, এরপর অফিসে এসে সেদিন রাতে সিসিটিভি ফুটেজটা চেক করলাম। আর এরপর থেকে আমার অনুশোচনা শুরু। এই অনুশোচনার আগুনে পড়ে আমি পুরো ছারখার হয়ে যাচ্ছে। বিশেষ করো, তুমি ক্ষমা না করলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি তোমার এই জ্বরটা আমার জন্য হয়েছে। আমার বোঝা উচিত ছিল তোমার ঠান্ডা সহ্য হয় না, কিন্তু কিভাবে বুঝবো বলো? সেদিন তো আমি নিজের মধ্যে ছিলাম না। উৎস এইটুকু বলে রূপকথার দিকে তাকাতেই দেখে রূপকথা গভীর ঘুমে আচ্ছন্ন। উৎস বুঝলো এতক্ষণ সে যা বলেছে রূপকথা তার একটুকু শোনেনি। উৎস একটা দীর্ঘশ্বাস ফেলে রূপকথার পাশে শুয়ে তাকে বুকে জড়িয়ে নিল। এই 5টা দিন তার কাছে 5টা বছরের মতো লেগেছে। বিয়ের পর থেকে উৎস রূপকথাকে ছাড়া একটা রাতও বাহিরে কথাও থাকেনি। এই কয়েক দিনে উৎস খুব ভালোভাবেই বুঝলো মেয়েটা তাকে পুরোপুরি বশ করে নিয়েছে। এই মেয়ের মায়া কাটানো অসম্ভব বই কি সম্ভব নয়। এসব ভাবতে ভাবতে উৎসের চোখেও ঘুম এসে ধরল। সকাল 5:30টায় গরমে রূপকথার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই বোঝার চেষ্টা করলো সে কোন চিপায় আটকে আছে। একটু পর বুঝলো সে কারো উন্মুক্ত বুকের মধ্যে ঘাপটি মেরে ঘুমিয়েছিল। মুহূর্তেই রূপকথার টনক নড়ে উঠল। মাথাটা একটু উঁচু করলো এই চওড়া বুকের মালিককে দেখতে, যার বুকে সে ছোট্ট বিড়াল ছানার মতো ঘুমিয়েছিল। সেই কাঙ্ক্ষিত মানুষটাকে প্রথমে দেখে রূপকথার বিশ্বাসই হলো না। ভাবলো ঘুম থেকে উঠেছে হয়তো মনের ভুল, কিন্তু পরক্ষণে মানুষটার মুখে চুলে হাত বোলাতেই বুঝলো না এটা ভ্রম নয়, মানুষটা সত্যি এসেছে। রূপকথা সত্যি মানুষটার বুকে শুয়ে আছে। এসব ভাবতে ভাবতেই রূপকথার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। মুহূর্তেই তার মুখশ্রী পাল্টে গেল। উৎসের বুক থেকে সরে আসতে চাইলো কিন্তু পারল না। উৎস তো দিল না তাকে নিজের থেকে সরে আসতে। রূপকথার এমন নড়াচড়ায় উৎসের ঘুম ভেঙে গেল। বলল, এমন নড়াচড়া করছে কেন? ঘুমাচ্ছি তো আমি। আমি উঠবো। আমি ঘুমাবো। ঘুমান কিন্তু আমায় ছেড়ে। যদি না ছাড়ি? বললাম তো উঠবো আমি। এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে কি করবে? আমার ইচ্ছে। কিন্তু আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না। ছাড়বেন না? না। শিওর? ইয়েস। রূপকথা জিজ্ঞেস করল, ভেবে বলছেন তো? ইয়েস। এরপর যা হবে তার দায় কিন্তু আপনার। ওকে। রূপকথা এবার মুখটা একটু উপরে তুলে উৎসর গলার কাছে নিয়ে গেল।
এরপরই যা হওয়ার হয়ে গেল। রূপকথা সজোরে উৎসের গলায় দাঁত বসিয়ে দিল। উৎস ব্যথায় চোখ বন্ধ করে নিল। রূপকথা উৎসের গলার থেকে রক্ত বের করে তবেই তাকে ছাড়ল। রূপকথা উৎসের গলা থেকে সরে আসতেই উৎস বলল, রিভেঞ্জ নিলে? কথাটা শুনে রূপকথা চমকালো, ভাবল উৎস কিভাবে বুঝলো সে রিভেঞ্জ নিয়েছে? উৎসর তো সেই দিনের কথা, মানে রাতের কথা মনে থাকার কথা না। উৎস গলায় এক হাত দিয়ে বলল, কি হাল করেছো আমার গলার? আগেই বলেছি এর দায়ভার আমার না। এমন জায়গায় কামড় দিয়েছো ঢেকে রাখার কোনো চান্স নেই। তাহলে কামড়টা মনে হয় গালে দিলে আরো বেশি ভালো হতো, তাই না? উৎস একটু থেমে দুষ্টু হেসে বলল, হ্যাঁ, বাম গালে দিলে। আমি উঠবো, ছাড়ুন আমায়। উৎস এবার সিরিয়াস মুডে বলল, তোমার জ্বর, এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে কি করবে? ওয়াশরুমে যাব আমি। সত্যি? সত্যি মিথ্যা প্রমাণ করার জন্য কি এখন আমাকে বিছানায় কাছে ছাড়তে হবে? উৎস রূপকথাকে ছেড়ে বলল। অ্যাজ ইউর উইশ। রূপকথা উঠে বসে চুলগুলো হাত খোপা করে বেঁধে ওয়াশরুমে চলে গেল। উৎস উপুর হয়ে শুয়ে রইল। বিগত 5 দিন ঠিক মতো ঘুম না হওয়ায় আজকে এখনো চোখ থেকে ঘুমের রেশ কাটেনি। কিছুক্ষণ পর রূপকথা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে উৎস উপুর হয়ে ঘুমিয়ে আছে। উৎসের এত শান্তির ঘুম রূপকথা সহ্য হলো না। বাঁকা হেসে নামাজের হিজাবটা মাথায় দিয়ে নিচে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরল। নামাজের হিজাব দেওয়ার একমাত্র কারণ তার পরনে এখন পিজি সেট। সকালে উঠে এখনো চেঞ্জ করেনি। রূপকথা এসব ভাবতে ভাবতে কিচেনে চলে আসলো। এরপর একটা মগ নিয়ে সেটাতে ফ্রিজ খুলে কিছু মাছের বরফ নিয়ে নিল। কিচেনের একজন সার্ভেন্ট ছিল, তিনি চুপচাপ রূপকথার কাণ্ড দেখছে, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। রূপকথার রুমে এসে সোজা উৎসের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর উৎসের গা থেকে কমফোর্টার উঠিয়ে নিল। উৎসকে খালি গায়ে দেখে খানিক লজ্জা পেল রূপকথা, বলল, কি বেয়াদব বেটা, কেমনে জামা ছাড়া ঘুমাচ্ছি? উৎস চোখ বন্ধ রেখেই বলল, চাইলে কিন্তু তুমি এভাবে ঘুমাতে পারো, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। রূপকথা চমকালো, কারণ সে ভেবেছিল উৎস ঘুমিয়ে আছে। উৎস বলল, কমফোর্টার দাও, ঠান্ডা লাগছে আমার। রূপকথা উৎসের একদম কাছে গিয়ে বলল, এই তো দিচ্ছি। কথাটা বলে রূপকথা পেছন থেকে মগটা সামনে নিয়ে আসলো। এরপর উৎসের গলা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ মাছের বরফগুলো ঢেলে দিল। সঙ্গে সঙ্গে উৎস চোখ খুলে বড় বড় করে তাকালো। রূপকথা বাঁকা হেসে জিজ্ঞেস করল, কেমন লাগছে জাওয়াদ সাহেব? উৎস উঠে বসলো, বলল, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে পিঠে কেউ রড দিয়ে বাড়ি মেরেছে। এগুলো কিসের বরফ ছিল জানেন? উৎস মাথা নাড়িয়ে বোঝালো না, সে জানে না। রূপকথা হাসতে হাসতে বলল, মাছের বরফ ছিল। উৎস কিছুক্ষণ রূপকথার হাসি খুশি মুখটার দিকে তাকিয়েছিল। এরপর উঠে ওয়াশরুমে চলে গেল। উৎস যেতে রূপকথা হাসি থামিয়ে নামাজের হিজাবটা খুলে বিছানার চাদরটা তুলে নিল। বরফ গলার আগেই চাদর না তুললে ম্যাট্রেস সহ ভিজে যাবে, এই ভেবেই রূপকথা ঝটপট চাদর তুলে নিল। এরপর চাদরটা ওয়াশিং মেশিনের উপরে রেখে আলমারি খুলে নতুন আরেকটা চাদর নিয়ে বিছানায় বিছিয়ে দিল। এরপর আরামসে শুয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে নিল, বলল, উফ, শান্তি। এবার একটু আরামে ঘুমোবো। আশা করছি আঙ্কেল থাকলে এই লোক আর আসবে না। রূপকথার চোখ লেগে আসতেই উৎস ওয়াশরুম থেকে বের হলো। চুল থেকে এখনো টপটপ পানি পড়ছে। উৎস আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গলার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। রূপকথা যেখানে কামড় দিয়েছে সেখানে ফুলে একদম লাল হয়ে গেছে। উৎস ড্রয়ার থেকে একটা মলম বের করে সেখানে লাগিয়ে নিল। মোবাইল স্ক্রিনে সময় দেখলো 6:30 বাজে। এখনো ঘুমানোর অনেক সময় বাকি। এ ভেবে উৎস বিছানার দিকে অগ্রসর হলো। দেখলো রূপকথা অলরেডি বিছানার চাদর চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছে। উৎস বাঁকা হেসে রূপকথার পাশে শুয়ে তাক থেকে অর্ধেক কমফোর্টার নিয়ে নিজেকে ঢেকে নিল। এরপর রূপকথার একদম কাছে গিয়ে পেছন থেকে তার পিজিওর ভেতর দিয়ে ঠান্ডা হাত জোড়া ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঠান্ডায় রূপকথার ঘুম ভেঙে গেল। চিল্লিয়ে বলল, আল্লাহ, এসব কি বেয়াদবি! আপনার থেকে তো শিখেছে ম্যাডাম। রূপকথা উৎসের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, বলেই হলো, আমি জীবনেও এমন না।
হাত ছাড়ানোর চেষ্টা বাদ দাও। আমার হাত গরম না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না। আল্লাহ, আমার সুরসুরি লাগছে। আমারও তখন ঠান্ডা লেগেছিল। হাতে ধরে ভাতের বড়ি খেলে তো আর আমার কিছু করার নেই। আচ্ছা হয়েছে, এবার একটু ঘুমোতে দাও। ঘুমান তবে আমায় ছেড়ে। তোমাকে ধরে ঘুমালে কি সমস্যা? খেয়ে ফেলতেছে নাকি? ওমা, আপনি মানুষ খান নাকি? উৎস রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে রূপকথার ঘাড়ে মুখ গুজে বলল, মানুষ খায় না, তবে তোমাকে খেলেও খেতে পারে। বেশি সাহস দেখাতে আসলে দাঁত ভেঙে দাঁতের মাড়িতে কুত্তার দাঁত লাগিয়ে দেব। আচ্ছা ছাড়ুন আমায়। উৎস রূপকথার ঘাড় থেকে মুখ তুলে ঠান্ডা গলায় বলল, প্লিজ একটু ঘুমাই না, শান্তির ঘুম। উৎসর চাহনি দেখে রূপকথার মায়া হলো। আজকের এই উৎস জাওয়াতকে রূপকথা চিনতে পারছে না। মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক উৎস জাওয়াতকে দেখছে আজ। কেমন করুণ চাহনি, যা দেখে মন গলে গেল রূপকথার। কিছুক্ষণের জন্য ভুলেই গেল উৎস তার সঙ্গে ঠিক কী করেছিল। সকাল 10টায় উৎসের ঘুম ভাঙল। ঘুম ভেঙে তাকাতেই দেখে সে যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই আছে। রূপকথা তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। উৎস এখনো রূপকথার ঘাড়ে মুখ গুজে শুয়ে আছে। উৎস লম্বা করে একটা শ্বাস টেনে রূপকথার ঘাড় থেকে মুখ সরালো। বালিশে শুয়ে কিছুক্ষণ রূপকথার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো, বলল, এত বাজেভাবে ফেসে যাবো এটা তো স্বপ্নেও ভাবতে পারিনি। কবে বড় হবে আমার ছোট্ট পাখি? এটা বলে উৎস রূপকথার বাম গালে একটা চুমু দিয়ে গা থেকে তার হাতটা সরিয়ে উঠে বসলো। এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে রুমে এসে একটি টি শার্ট পরে নিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিচে যাওয়ার জন্য অগ্রসর হলো। পরক্ষণেই গলার কামড়ের দাগটার কথা মনে পড়ে গেল। আবারও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, গলায় হাত দিয়ে বলল, এই অবস্থানে নিচে কিভাবে যাব? আম্মা আব্বা দেখলে কি ভাববে? এরপর উৎস অনেক ভেবে একটা বুদ্ধি বের করলো। ঠিক করলো গলায় মাফলার বেঁধে রাখবে, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে। গলা ব্যথা, টনসিল বেড়ে গেছে। নিজের বুদ্ধির প্রশংসা উৎস নিজেই করলো, বলল, বউয়ের কামড় খেয়ে বুদ্ধি দেখছি তরতর করে বেড়ে গেল। বাহ। উৎস আর না দাঁড়িয়ে আলমারি থেকে একটা মাফলার বের করে গলায় বেঁধে দিল। এরপর নিচে চলে গেল। উৎস নিচে এসে দেখে তার মা কিচেনে সার্ভেন্টদের সঙ্গে রান্না করছে। বাসায় মেহমান আসলে তবেই আয়েশা বেগম রান্না করেন, বাকি সময় সার্ভেন্টরা করে নেয়। উৎস আয়েশা বেগমকে বলল, কেউ আসবে নাকি? তোমার চাচা চাচি আসবে। রূপকথা উঠেছে? না। আয়েশা বেগম উৎসের গলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, গলায় মাফলার কেন বাবা? গলা ব্যথা করছে নাকি? আব্বা অফিসে? আচ্ছা শোনো, রূপকথাকে ডেকে দাও। এরপর দুজনে একসঙ্গে নাস্তা করে ঔষধ খেয়ে নাও। ওর রাতে জ্বর এসেছিল, একটু ঘুমাক। আয়েশা বেগম চিন্তিত মুখে বলল, হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? বিকেলে একবার ডক্টর দেখিয়ে নাও। দেখো ডক্টর কোনো টেস্ট দেয় নাকি। দেখি। আচ্ছা তুমি বসো, নাস্তা করে নাও। সকাল 11:30টায় উৎস স্টাডির রুমে বসে কিছু ফাইল দেখছিল। এমন সময় বাহিরের একাধিক মানুষের গলার আওয়াজ শুনে বুঝলো মেহমান চলে এসেছে। এরপর স্টাডি রুম থেকে বের হয়ে লিভিং রুমে গিয়ে দেখে তার চাচা চাচি এবং ফারাজ ইনায়া এসেছে। ইনায়া এসেই সবার প্রথমে রূপকথাকে খুঁজতে লাগলো। এরপর উৎসকে দেখে জিজ্ঞেস করল, ভাইয়া, ভাবিমণি কোথায়? উৎস ইনায়ার গাল টেনে বলল, তোমার ভাবি মনে একটু অসুস্থ, তাই এখনো ঘুমাচ্ছে। আমি গিয়ে ডেকে তুলি? ওকে যাও। এরপর উৎস সবার সঙ্গে বসে লিভিং রুমে গল্প করতে লাগলো। অন্যদিকে ইনায়া ততক্ষণে রূপকথাকে ডাকতে উপরে চলে গেল। ফারুক সাহেব উৎসকে জিজ্ঞেস করল, উৎস, তোর গলায় কি হয়েছে? গলা ব্যথা, টনসিল বেড়ে গেছে। ইনায়া রূপকথাদের রুমে গিয়ে বিছানায় উঠে বসলো। এরপর রূপকথার গা থেকে কমফোর্টারটা তুলে নিল। রূপকথা এমনিতেই হালকা হয়ে এসেছিল, তার মধ্যে গা থেকে কমফোর্টার সরিয়ে নিয়েই ঘুম পুরোপুরি ভেঙে গেল। এরপর পাশ ফিরে দেখে ইনায়া বসে আছে। রূপকথা উঠে বসে ইনায়াকে জড়িয়ে ধরে বলল, ইনু সোনা, কখন এসেছো? ইনায়া হেসে বলল, মাত্র এসে তোমাকে ডাকতে চলে এসেছি। তোমরা আসবে অথচ আমাকে কেউ একটুও বলেনি।
আরে বাবা তো সকালেই বড় আম্মুকে ফোন দিয়ে বলেছে আমরা এখানে আসবো। ওহ, তাই হয়তো শুনিনি। সবাই এসেছে? হ্যাঁ এসেছে। এখন তুমি তাড়াতাড়ি উঠো, সবাই তোমাকে খুঁজছে তো। রূপকথা চুলগুলো হাত খোপা করে বিছানা থেকে নামলো। ইনায়া বলল, ভাবিমণি একটা কথা বলি। অবশ্যই। পিজিতে তোমাকে একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। ইনায়ার এই কথা শুনে রূপকথার মনে পড়ল সে আজকে এখনো চেঞ্জ করেনি। রূপকথা হেসে বলল, তাই? হুম। আচ্ছা, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা আমি নিচে যাই, তুমি এসো। বসো না। রূপকথার কথা শেষ হওয়ার আগে ইনায়া নিচে চলে গেল। এরপর রূপকথাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে রূপকথা সবার সঙ্গে ভালো মন্দ কথা বলে উৎসের দিকে ভ্রু কুঁচকে তাকালো। উৎসের মাফলার পরার কারণ কি রূপকথা বুঝতে পারল না। আয়েশা বেগম রূপকথাকে জিজ্ঞেস করলো, জ্বর আছে এখন? এখন নেই মা। কালকে একবার উৎসর সঙ্গে গিয়ে ডক্টর দেখিয়ে এসো। রূপকথা কিছু বলল না। এরই মধ্যে একজন সার্ভেন্ট এসে সবাইকে নাস্তা করতে ডাকলো। বিকেলে রূপকথা, ইনায়া, ফারাজ তিনজন ছাদে বসে গল্প করছিল। আয়েশা বেগম আর জিনিয়া বাসায় নেই, দুজন বাহিরে গেছে রিঙ্কির বিয়ের জন্য গিফট কিনতে। উৎস রুমে ঘুমাচ্ছে। অন্যদিকে ফারুক সাহেব আর ফয়সাল সাহেব বসে জায়গা জমিন নিয়ে আলাপ করছে। রূপকথা ইনায়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার উদয় ভাইয়া কোথায়, কিছু জানো? না তো, আমি তো কিছু জানি না। আমি জানি। তাহলে বলো। তার আগে বলো ছোট ভাইয়া কোথায় আছে, সেটা বললে আমি কি পাবো? তুমিই বলো কি চাও। আমার আইসিটি প্র্যাকটিক্যাল লিখে দিতে হবে। ঠিক আছে, লিখে দিব, এবার বলো। তার আগে তোমরা কথা দাও কাউকে কিচ্ছু বলবা না। আচ্ছা, কথা দিলাম, কাউকে কিচ্ছু বলবো না। এবার বলো। ইনু তুইও কথা দিয়ে কাউকে কিচ্ছু বলবে না। এই কথা কিন্তু বড় আম্মুর কানে গেলে পরে সমস্যা হবে। বলবো না। ছোট ভাইয়াকে রিহেবে দেওয়া হয়েছে। ইনায়া জিজ্ঞেস করলো, রিহাব কি? ছোট ভাইয়াকে ওখানে কেন দেওয়া হয়েছে? রিহেবে দেওয়া হয় যাতে কেউ নেশা, খারাপ অভ্যাস বা মানসিক সমস্যায় ডুবে থাকলে তাকে সেখান থেকে নিরাপদে ও সঠিকভাবে সুস্থ করা যায়। ফারাজের এই কথা শুনে রূপকথা বুঝে গেল আসল কাহিনী। ফারাজ বলল, এই কথা কিন্তু বড় আম্মু জানে না, তাই তোমরা ভুলেও কিন্তু তার সামনে এসব বলতে যাবে না। নিশ্চিন্তে থাকো, কেউ কিচ্ছু জানবে না। আরে ভাবি মনি, তোমাকে নিয়েই তো চিন্তা নেই, কিন্তু ইনুকে নিয়ে ভয় আছে। রূপকথা হেসে বলল, ইনুকে নিয়ে এত ভয় পেতে হবে না। ইতু তো এখন বড় হয়ে গেছে, সব বোঝে। কি তাই না ইনু? ভাইয়া শুধু শুধু টেনশন করে। এসব বাবা শুনলে আমাকে মেরেই ফেলবেন, তাই বারবার সাবধান করছি। আচ্ছা, নিচে চলো এবার। ভাবিমণি ফ্রেঞ্চ ফ্রাই খাবে? রূপকথা জিজ্ঞেস করলো, তোমার খেতে ইচ্ছে করছে? বানিয়ে দিতে বলবো? ইনু এখন খুব ভালো ফ্রেঞ্চ ফ্রাই বানায়, তাই তোমাকে জিজ্ঞেস করছে যেন বানিয়ে খাইয়ে একটু প্রশংসা পেতে পারে। তাহলে তো অবশ্যই খেতে হবে। ইনায়া খুশি হয়ে বলল, তাহলে এক্ষুনি বানাই, চলো। এরপরই তিনজন নিচে গিয়ে কাজে লেগে পড়ল। ইনায়া আলু কেটে সেগুলো হাফ সেদ্ধ করে নিল। রূপকথা বলল, হয়েছে, বাকিটা আমি করছি, তুমি দাঁড়াও। না না, সবটা আমি করব, তোমরা দুজন শুধু দেখো। এরপরও রূপকথা চাইল ইনায়াকে হেল্প করতে, কিন্তু ইনায়া কোনো হেল্প নিল না, সবটা নিজেই করলো। ইনায়া রূপকথাকে বলল, বাবার বড় আব্বু তো বাইরে গেছে, চলো তোমাদের রুমে গিয়ে খাবো, বড় ভাইয়াকে সহ ডাকবো। তোমার ভাইয়া তো এসব খায় না। আজকে শিওর খাবে, আমি বানিয়েছি না। বেশ, তাহলে চলো। এরপর তিনজন রূপকথাদের রুমে চলে গেল। ইনায়া রুমে ঢুকেই উৎসকে ধাক্কা দিয়ে ডাকলো, বড় ভাইয়া উঠো। ইনায়ার ধাক্কা খেয়ে উৎসের ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ রেখেই বলল, বলো ইনুই। উঠো, ফ্রেশ হয়ে নাও, আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। উৎস জিজ্ঞেস করলো, খেতেই হবে? শুধু খেলেই হবে না, খেয়ে রিভিউ দিতে হবে, তাড়াতাড়ি উঠো। উৎস রূপকথার দিকে তাকিয়ে উঠে বসলো। ইনায়াকে বলল, এত পাকামি করতে গেলে কেন? হাত পড়ে গেলে তখন কি হতো? আমি বাসায় বানাই তো। ভাইয়া তুমি পরে কথা বলো, আগে ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য আমরাও খেতে পারছি না। উৎস উঠে ফ্রেশ হতে চলে গেল। রূপকথা বুঝলো উৎস ইনায়াকে অনেক বেশি আদর করে। দেখলো তা কি সুন্দর করে কথা বললো ইনায়ার সঙ্গে। এরপর উৎস ফ্রেশ হয়ে এসে ইনায়ার পাশে বসলো। এরপর একটা ফ্রেঞ্চ ফ্রাইতে সস লাগিয়ে মুখে নিয়ে বলল,
ওয়াও, এনুই পাখির হাতের ফ্রেঞ্চ ফ্রাই, মার্শাল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। এরপর বাকিরাও খাওয়া শুরু করলো। খাওয়ার ফাঁকে ফারাজ উৎসকে জিজ্ঞেস করলো, ভাইয়া তোমার গলায় কি হয়েছে? একটা তেলাপোকা কামড় দিয়েছে। কিন্তু তুমি যে তখন বললে টনসিল বেড়ে গেছে। তা তো বেড়েছে, আর সেই জন্যই তো মাফলার বেঁধেছিল। ফারাজ জিজ্ঞেস করলো, তেলাপোকা কিভাবে কামড় দিয়েছে? আর তোমাদের বাসায় তেলাপোকা কই থেকে আসলো? উৎস ধমকে বলল। বেশি কথা বলছো, চুপচাপ খা বেড়া। ফারাজ একদম চুপ হয়ে গেল, চুপচাপ খেতে লাগলো। খাওয়া যখন শেষের দিকে তখন আয়েশা বেগম আর জিনিয়াও বাহির থেকে এসে তাদের সঙ্গে জয়েন করলো। উৎসর মাকে জিজ্ঞেস করলো, সবকিছু কেনা শেষ হয়েছে? সবার জন্য জামা কাপড় নিয়েছি, রিঙ্কির জামাইয়ের জন্য নয়। 9 আনা একটা চেইন কিনেছি। এখন শুধু তোমার নানুর জন্য আর রিঙ্কির দাদুর জন্য শাড়ি কেনা বাকি। ফয়সাল সাহেবরা রাতে খেয়ে নিজেদের বাসায় চলে গেল। তাদের বিদায় দিয়ে আয়েশা বেগম রূপকথাকে বলল, একটু আমার রুমে এসো তোমা। রূপকথা গেল। আয়েশা বেগম রূপকথাকে বিছানায় বসিয়ে আজকে কি কি কিনেছে সব কিছু দেখাচ্ছে। সবার গিফট দেখানোর শেষে আয়েশা বেগম রূপকথাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা তোমার জন্য। রূপকথা জিজ্ঞেস করল, কি এটা? খুলেই দেখো। রূপকথা শপিং ব্যাগটা খুলে দেখলো এতে একটা মেরুন কালার জামদানির শাড়ি আছে। আয়েশা বেগম জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? রূপকথা হেসে বলল, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ মাদার ল। আয়েশা বেগম হাসলো, বলল, এটা রিঙ্কির বিয়ের দিন পরবে। আচ্ছা। যাও ঘুমোতে যাও। তোমায় এসব দেখানোর জন্য আর শাড়িটা দেওয়ার জন্যই ডেকেছিলাম। রূপকথা জিজ্ঞেস করল, আপনার জন্য কিছু কিনেননি? আমার সেগুলো আছে, সেগুলোই তো পরি না। আর কিনে কি করব মা? তাতে কি, আমিও তো পড়ি না। তোমারই তো দিন এখন, তোমার সঙ্গে আমার তুলনা করে লাভ আছে? রূপকথা বিছানা থেকে নেমে বলল, বুঝেছি, আর বলতে হবে না। আয়েশা বেগম হেসে বলল, তা তো বুঝবেই, বুড়ি না তুমি। রূপকথা কিছু না বলে হেসে রুম থেকে বেরিয়ে গেল। এরপর নিজেদের রুমে এসে দেখে এই ঠান্ডার মধ্যে উৎস বারান্দায় বসে আছে। ইনায়েরা আসার পর থেকে এখন পর্যন্ত রূপকথা উৎসের সঙ্গে কোনো কথা বলেনি, একদম ইগনোর করে গেছে। ভুলে একবারও উৎসের দিকে তাকায়নি। এসব ভাবতে ভাবতে রূপকথা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে গায়ে কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ল। রাত 12টায় উৎস রুমে আসলো। এতক্ষণ বারান্দায় বসে বন্ধু আশরাফের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা বলছিল। কথা বলতে বলতে কখন যে 12টা বেজে গেছে উৎস টেরই পেল না। উৎস ফ্রেশ হয়ে এসে রূপকথার পাশে শুয়ে পড়ল। এরপর পেছন থেকে রূপকথার কোমর জড়িয়ে নিজের বুকে নিয়ে আসলো। উৎস ভাবছে রূপকথা ঘুমিয়ে পড়েছে, আদতে কিন্তু তা না। রূপকথা এখনো জেগে আছে। সকালে ঘুম থেকে দেরিতে ওঠার ফলে এখন আর ঘুম আসছে না। অন্যদিকে বিকেলে অনেকক্ষণ ঘুমানোর ফলে উৎসরও এখন ঘুম আসছে না। দুদিন পর সন্ধ্যা 7টা। উৎস অফিসে বসে ফাইল দেখছিল, এমন সময় তার কেবিনে প্রবেশ করলো সৌভিক আর নোবেল। তারা দুজন উৎসের খুব কাছের বন্ধু। নোবেল প্রথমে সৌভিকের বন্ধু ছিল, এরপর উৎসের বন্ধু হয়েছে। উৎস ওদের দেখে তাড়াতাড়ি হাত দিয়ে গলা ঢেকে নিল। গলার অবস্থা এরা দেখলে কেলেঙ্কারি বাঁধিয়ে দিবে। উৎস এক হাত দিয়ে ফাইলগুলো এক পাশ করে রেখে দুজনকে বসতে বলে জিজ্ঞেস করল, কি খাবি তোরা? সৌভিক হেসে বলল, ওই দিন যে 3 বোতল রেখে গিয়েছিলাম ওইগুলো বের করো। নেই। নেই মানে? এই ভাই, বেলেতি মাল ছিল কিন্তু হাবি দামি। নেই মানে নেই, ডাস্টবিনে ফেলে দিছে। এসব অস্বাস্থ্যকর জিনিস না খাওয়াই ভালো। সেদিন তো দিব্যি গিলেছিলা, আজকে হঠাৎ এই কথা? নিশ্চয়ই বাসায় গিয়ে বউয়ের সঙ্গে মাতলামি করে ধরা খেয়েছিস। উৎস থতমত মুখে বলল, ফাউল কথা। কিছু নেই শেষ, সেটা বল। সৌভিক তোকে দাওয়াত দিতে এসেছে। উৎস জিজ্ঞেস করল, কিসের? নোবেল হেসে বলল, আমাদের সৌভিকের টুনটুনি কাটিং ফাংশনের। উৎস সৌভিককে জিজ্ঞেস করল, কিরে, সত্যি নাকি? সৌভিক রেগে বলল, তোদের যথেষ্ট বয়স হয়েছে, এবার মুখে লাগাম টানা উচিত। বল কি বলেছি?
সবিক উৎসকে বলল, জানিস তো কয়েকদিন আগেই শানিমের সুন্নতে খাতনা হয়েছে। আগামী শুক্রবার সুন্নতে খাতনার 7 দিন পূর্ণ হবে। তাই আম্মা ঘরোয়াভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে। বলেছে তোদের বউ নিয়ে যেতে। আমি তো শিওর যাব, কিন্তু উৎস কি যাবে? ও তো আবার অনেক বড়লোক মানুষ, কারো দাওয়াতে চায় না। না গেলে আম্মা কষ্ট পাবে। অনেক আগ্রহ নিয়ে তোদের বউ নিয়ে যেতে বলেছে। উৎসব বিয়ে করেছে শোনার পর থেকে ওর বউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আম্মা। আমি চেষ্টা করব। তুই একা গেলে হবে না, তোর বউকে সহ নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি বলবো। যদি যেতে চাই তবে নিয়ে যাব, আর না যেতে চাইলে তো কিছু করার নেই। কিছু করার নেই মানে? না যেতে চাইলে কোলে করে নিয়ে যাবি। একা গেলে তোকে বাসায় ঢুকতে দেবো না। তাহলে তো আরও ভালো, আমার আর যাওয়া লাগলো না। তোরা না গেলে সত্যি মা অনেক কষ্ট পাবে। শানিম তো তোদের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি চেষ্টা করব। এখন বল, তোরা কি খাবি? যা খেতে এসেছিলাম তা তো ফেলে দিয়েছিস বললি। এসব ছাড়া অন্য কি খাবি সেটা বল। কিছু খাবো না, শুধু একটা গরম গরম ধোয়া ওটা কফি খাবো। একবার বলছিস কিছু খাবি না, আবার বলছিস একটু গরম গরম ধোয়া ওঠা কফি খাবি। কি একটা অবস্থা। তার আগে বল তোর গলায় কি হয়েছে? আসছি পর্যন্ত দেখছি গলায় হাত দিয়ে রেখেছিস। উৎস এতক্ষণ ধরে মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। উৎস একটু থেমে গলা থেকে হাত ছড়িয়ে থমথমে মুখে বলল, গত রাতে মশারি দিইনি, সেই সুযোগে ঘুমের মধ্যে কে যেন এসে কামড় দিয়ে গেছে। এ কথা শুনে নোবেল আর সবিক দুজন সিরিয়াস মুডে দুজনের দিকে তাকিয়ে হঠাৎ জোরে হেসে দিল। ওদের হাসি দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এমন স্টুপিডের মতো হাসছিস কেন? তো হাসবো না? বাবা যায়, আমাদের বন্ধু উৎসব যাওয়া যেই বয়সে এসেই কি সুন্দর বানিয়ে মিথ্যা বলছে। এই বয়সে এসে মানে? আমাকে কি তোদের বুড়ো মনে হয়? তা না তোকে। আচ্ছা, তোর যখন 36 বছর বয়স চলছে, তুই কি ভুলে গেছিস? জি না, কিচ্ছু ভুলিনি। বরং তোরে ভুলে গেছিস যে আমাকে বিদেশ পাঠানোর জন্য আব্বা আম্মা আমার জন্ম নিবন্ধনে বয়স 3 বছর বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা তুই এখনো কচি খোকা। উৎস বিরক্ত হয়ে বলল, এই ওঠ, যা যা এখান থেকে। তোদের কফি খাওয়া লাগবে না। কফি না খেয়ে কি তোমার মতো বউয়ের কামড় খাবো? আর একবার এসে বলতে বলতে কথা বললে এখান থেকে এক লাথি মারবো যে একদম নেটওয়ার্কের বাইরে গিয়ে পড়বি। ওর কথা বাদ দে, তুই আমার কথা শোন। কি বল শুনবো? সেই তো ওর মতো বালের কথাই বলবি। আরে তুই আমার কথা তো শোন আগে। বলতে থাক, শুনতেছি আমি। সিরিয়াস কথা বলছি। বুঝাচ্ছি, বল। সত্যি করে বলবি কিন্তু। উৎস গম্ভীর মুখে বলল। তুই কি মজা করছিস আমার সঙ্গে? সবিক উৎসের থেকেও বেশি গম্ভীর মুখে বলল, আমার মুখ দেখে কি তোর মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? আচ্ছা বল। সত্যি করে উত্তর দিবি কিন্তু। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? মোটেও না। আচ্ছা তাহলে এবার প্রশ্নটা করি। জি অবশ্যই। এবার প্লিজ প্রশ্নটা করে আমাকে উদ্ধার করুন। সবিক খুবই সিরিয়াস মুডে উৎসকে জিজ্ঞেস করল, আচ্ছা তোর বউ কি তোর কাটা দিয়ে দাঁত মাজে? কথাটা শেষ হতে না হতেই পুরো রুমে নোবেলের হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। উৎসের সামনে একটা ফোমের বল ছিল, সেটাই সে সবিকের মুখে ছুঁড়ে মারল। বলল, এসব বলার জন্য আমার অফিসে এসছিস? যদি সত্যি এসব বলার জন্য এসে থাকিস তাহলে এক্ষুনি বের হ, বেয়াদব। সবিক হেসে বলল, সত্যি বলছি ভাই, তোর গলার অবস্থা দেখে আমার মায়ার পাশাপাশি মনে হয় এই প্রশ্নটার ঘুরপাক খাচ্ছে। তোরা থাক, কফি খেয়ে আসে, আমি চলে যাচ্ছি। মানে কি? মানে তোদের ওসব বালের আলাপ আর শুনতে ইচ্ছা করছে না। আচ্ছা বস, আর লজ্জা পেতে হবে না। আরে লজ্জার কি আছে? আমরাই তো। তোরা দুজন একাই তো 20 জনের সমান। উৎস খাবার অর্ডার দে, খিদে লেগে গেছে। এত উল্টাপাল্টা কথা বলে খেতে তো লাগবে। আসছিস পর্যন্ত দুটো ঠোঁটের কোনো স্থিরতা নেই। তোর বউয়ের মতো দাঁত দিয়ে আদর করতে পারি না বলে এভাবে বলবি? উৎস বিরক্ত হয়ে বলল, কথায় কথা ওকে জানিস কেন? এই ভাই, তুই কিছু খাওয়ালে খাওয়া, না খাওয়ালে বল। বাইরে থেকে খাবো। সেই দুপুরে বাসা থেকে বের হয়েছি, এখনো কিছু খাইনি। উৎস খাবার অর্ডার দিল। এরপরই তিনজনের আড্ডা চলল দীর্ঘক্ষণ ধরে। রাত 10টায় উৎস বাসায় ফিরে দেখে রূপকথা খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। উৎস যে রুমে এসেছে সেদিকে তার কোনো হুঁশ নেই। উৎসকে যেন পাত্তাই দিচ্ছে না।
উৎস অনেক চেষ্টা করেও রূপকথার নজর নিজের দিকে ঘোরাতে পারছে না। এটা আজকে প্রথম না, উৎস গত দুদিন ধরে খেয়াল করছে রূপকথা তার সঙ্গে কেমন যেন পাষাণের মতো আচরণ করছে। তাকে একদমই পাত্তা দিচ্ছে না, তার সঙ্গে কোনো কথাও বলছে না। সে কথা বলার চেষ্টা করলেও রূপকথা তাকে এড়িয়ে যাচ্ছে। উৎস অনেকক্ষণ চেষ্টা করেও যখন রূপকথার মনোযোগ নিজের দিকে ঘোরাতে পারল না, তখন শেষে বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সে যেতেই রূপকথা বিজয়ের হাসি হাসল, নিজে নিজে বলল, মানুষ আমার সঙ্গে যে ব্যবহারটা করে তা আমি করলেই তারা সহ্য করতে পারে না। আজব দুনিয়ার আজব মানুষ। রূপকথা উঠে নিচে গিয়ে সার্ভেন্টদের ডেকে বলল টেবিলে খাবার দিতে। সে সবাইকে ডেকে দিচ্ছে। সার্ভেন্টরা তার কথা মতো কাজে লেগে পড়ল। রূপকথাও গিয়ে ফারুক সাহেব আর আয়েশা বেগমকে ডেকে আনলো। আয়েশা বেগম বলল, উৎসকে ডেকেছো? বসুন আপনারা, উনি ফ্রেশ হয়ে আসবে। উৎস ফ্রেশ হয়ে রুমে এসে দেখে রূপকথা নেই, বুঝলো নিচে গেছে, তাই সেও নিচে চলে গেল। উৎসকে দেখে ফারুক সাহেব বলল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। উৎস এক পলক রূপকথার দিকে তাকিয়ে বাবার পাশে বসলো। আয়েশা বেগম বলল, আমি চাচ্ছিলাম কালকেই রিঙ্কির বিয়ের জন্য চট্টগ্রাম চলে যেতে। রূপকথা অবাক হয়ে বলল, রিঙ্কি আপুদের গ্রামের বাড়ি চট্টগ্রাম? হ্যাঁ, চট্টগ্রামের রাউন্ড জানে। উৎস মায়ের উদ্দেশ্যে বলল, এত তাড়াতাড়ি গিয়ে কি করবেন? তাড়াতাড়ি কই, আর 2 দিন পরেই তো রিঙ্কির গায়ে হলুদ। তোমার খালা আর নানি বারবার ফোন দিচ্ছে যেন কালকেই চলে যাই। আচ্ছা। আর সার্ভেন্টরাও সবাই ছুটি চাচ্ছে, তাই ভাবলাম কালকেই চলে যাই। আচ্ছা। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, তুমি যাবে তো আমার সঙ্গে? না, হলুদের দিন যাব। কেন, কালকে গেলে কি সমস্যা? পরশুই সৌভিকের বাসায় আমার আর রূপকথার দাওয়াত আছে। ওর মা অনুরোধ করেছে রূপকথাকে নিয়ে যেন অবশ্যই যাই। তার মানে রূপ কোথাও কালকে যেতে পারবে না? না। তাহলে আর কি, আমরাও তোমাদের সঙ্গে হলুদের দিন যাব। সার্ভেন্টেরও আর 2 দিন পর থেকে ছুটি কাটাবে। তার কোনো দরকার নেই, আপনারা কালকে সকালে রওনা দিন। সার্ভেন্টদেরও ছুটি দিয়ে দিন, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। তা কি করে হয়? তুমি অফিসে চলে গেলে রূপকথা বাসায় একা থাকবে নাকি? 2 দিন না হয় অফিসে গেলাম না, বাসা থেকেই কাজ করলাম। তারপরও আমার মন সায় দিচ্ছে না। আচ্ছা, কাল সকালে থেকে যাবে, এখন খেয়ে নাও। এরপর কেউ আর কোনো কথা বলল না, সবাই চুপচাপ খাওয়া শেষ করলো। উৎস সবার আগে খাওয়া শেষ করে রুমে চলে গেল। তার একটু পর রূপকথাও গেল। অন্যদিকে দুজন যেতেই ফারুক সাহেব আয়েশা বেগমকে কানে কানে বলল, শোনো আয়েশা, আমরা কাল সকালে চট্টগ্রাম যাব। সার্ভেন্টদেরও ছুটি দিয়ে দেব, বলবো ব্যাগ প্যাক গুছিয়ে সকাল হলেই যার যার গ্রামে চলে যেতে। কিন্তু ওরা দুজন একা একা কিভাবে সব সামলাবে? অযথা এত চিন্তা করো তুমি, আমাদের কি উচিত নয় ওদের একটু প্রাইভেসি দেয়া? আয়েশা বেগম একটু ভেবে বলল, বুঝতে পেরেছি। জিনের সঙ্গে কথা হয়েছে, ওরা কবে যাবে? হলুদের দিন যাবে বলল। ঠিক আছে, খাওয়া শেষ করো, সকালে তাড়াতাড়ি বের হতে হবে। এরপর দুজন টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। অন্যদিকে রূপকথা রুমে এসে দেখে উৎস নেই, নিশ্চয়ই বারান্দায় আছে। এই ভেবে রূপকথা রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর রূপকথা ফ্রেশ হয়ে আসতেই বারান্দা থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ এলো। আওয়াজটা কিসের ছিল সেটা দেখতে রূপকথা টাওয়ালটা বিছানায় রেখে বারান্দায় চলে গেল। রূপকথা বারান্দায় যেতেই বারান্দার লাইট নিভে গেল। কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকালো। রূপকথা বুঝলো এটা উৎসের কাজ, তাই কিছু না বলে শক্ত করে রইল। উৎস কিছুক্ষণ ওভাবে থেকে রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে গ্রিলের সঙ্গে হেলান দিয়ে দাঁড় করালো। রূপকথার পরনে একটা বিড়াল আর্টের পিঙ্ক কালার পিজি সেট, চুলগুলো খোলা। উৎস তাকিয়ে আছে রূপকথার দিকে আর রূপকথা তাকিয়ে আছে নিচের দিকে। উৎস রূপকথার থুতনিতে হাত দিয়ে বুকটা উপরে তুললো, বলল, এখনো রেগে আছো আমার উপর? রূপকথা কিছু বলল না। উৎস বলল, কথা না বলে এমন জোরে কামড় দিব, তখন বুঝবা। তড়িৎ গতিতে রূপকথা বলে উঠল, আপনি কি পাগলা কুত্তা, কামড় দেবেন কেন? উৎস এবার নিজের গলার দাগটা রূপকথাকে দেখিয়ে বলল, এই যে দাগটা দেখেছ, এটা একটা মানুষের কাজ। এর থেকে কি বোঝা যায় জানো?
রূপকথা জিজ্ঞেস করলো। কি? মেয়ে মানুষ কোন অংশে পাগলা কুত্তার থেকে কম না। রূপকথা কিছু বলল না। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো। এত ইগনোর কেন করছো আমায়? রূপকথা এবারও নিশ্চুপ। উৎস বলল। আচ্ছা তুমি বলো, কি করলে তুমি ক্ষমা করবে আমায়? কিসের ক্ষমা? আপনাকে ক্ষমা করার কোনো যোগ্যতা আছে আমার? ভুলে গেছেন আপনি যে শাহ সুফি আহমেদ দরবেশ হোসেন পীর সাহেব ওরফে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল? উৎস জিজ্ঞেস করলো। আর কিছু বাকি আছে? থাকলে সেগুলো সহ বলো। রূপকথা কিছু বলল না। উৎস বলল। এসব রাগ অভিমান আর ভাল লাগছে না, প্লিজ এবার একটু স্বাভাবিক হও। মানছি আমার ভুল হয়েছে, তাই বলছি দয়া করে আমায় প্রথম এবং শেষবার মতো ক্ষমা করে দাও। রূপকথা এবার উৎসের চোখের দিকে তাকিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো। বলল। কথা সামান্য নয়, কথার ওজন অনেক, তাই কথা ওজন বুঝেই বলতে হয়। বলে ফেলছে। আমি আপনাকে খুব বিচক্ষণ একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু সেই দিন রাতে আপনি আমার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছিলেন। উৎস কিছু বলল না। রূপকথা বলল। আপনার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, হয়তো খানিক অভিমান আছে। বিয়ের পর থেকে আমি চেষ্টা করেছি সম্পর্কটাকে মন থেকে মানিয়ে নিতে, কারণ আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে এসব একমাত্র আল্লাহর হাতে। এছাড়াও আমি বিশ্বাস করি মানব সৃষ্টির 50 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের জীবনসঙ্গী নির্ধারণ করে রেখেছেন। রূপকথা একটু থেমে আবারও বলা শুরু করলো। আমার মনে হয় একটা সম্পর্কের ভিত্তিই হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টেকে না। কিন্তু এখন কথা হচ্ছে, আমাদের মধ্যে কি সত্যিই সম্পর্কের সেই ভিত্তিটা আদৌ আছে? হয়তো নেই, কারণ থাকলে তো আর এত কাহিনী হতো না। কেউ কাউকে ভুল বুঝে অফিস ভাঙচুর করতো না, অ্যালকোহল নিত না। সরি। আমার এখনো বলা শেষ হয়নি। ঠিক আছে, শেষ করো। রূপকথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। জানেন, দুঃখ লেগেছিল, ভীষণ দুঃখ, যখন দেখলাম বিগত কয়েক মাস একসঙ্গে থেকেও আপনি আমাকে একটু চিনতে পারেননি, একটু বুঝতে পারেননি আমি কেমন। অথচ আমি কিন্তু আপনাকে ঠিকই বিশ্বাস করেছিলাম, ইভেন এখনও করি। সেদিন আপনি একবার, শুধু একটা বার পেছন ফিরে তাকালেই দেখতে পেতেন আমি প্রতিবাদ করেছিলাম। একজন বিবাহিত নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি। কথাগুলো বলতে বলতে রূপকথার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অন্যদিকে ততক্ষণে উৎস রূপকথার পা ধরে পোষের নিচে বসে পড়ল। বলল। দেব না জল আসতে চোখে, দেব না জল আসতে চোখে কোনোদিনও আর। দাও যদি আরেকটি বার জল মোছার অধিকার। হয়েছে, উঠুন, আর নাটক করতে হবে না, ঘুম আসছে আমার। উৎস উঠল না। রূপকথার পা ধরে ওভাবেই বসে রইল। বলল। আগে বলো, মাফ করে দিয়েছ? প্লিজ ছাড়ুন, ঠান্ডা লাগছে আমার। মাফ না করলে ছাড়বো না। রূপকথা কিছু বলল না। উৎস এবার ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করলো। বলল। এত কাহিনী করে কেন? এত কাহিনী করে কেন যে বেঁচে আছি? গলি খেয়ে মরে গেলেই মনে হয় বেঁচে যেতাম, কেন যে আল্লাহ আবার বাঁচিয়ে দিল। নাটক যত সব। মাফ সেই দিনই করে দিয়েছি, হয়েছে, উঠুন এবার। মন থেকে বলছো? পা ছাড়বেন নাকি আবারও তেলাপোকা কামড় খাবেন? কি, তুমি তেলাপোকা? আমি কেন তেলাপোকা হতে যাব? তাহলে বললে যে? বাবু রে, এত এক্সপ্লেইন করতে পারবো না। উফ, উঠেন, মন থেকে মাফ করে দিয়েছি। উঠবো? না, ওঠা লাগবে না, ওখানেই শুয়ে পড়ুন। উৎস উঠে দাঁড়ালো। রূপকথা এখনো বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। উৎস রূপকথার চোখের দিকে তাকিয়ে বলল। একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি তার কাটা দিয়ে দাঁত মাজো? আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আমি না। রূপকথা ভেবেছিল উৎস হয়তো সিরিয়াস কোনো কথা বলবে, কিন্তু উৎস রূপকথার ভাবনার এক বালতি পানি ঢেলে একই জিজ্ঞেস করল। রূপকথা উৎসের বুকে হালকা করে একটা ধাক্কা দিয়ে রুমে চলে আসতে চাইল, কিন্তু পারল না। তার আগেই উৎস পেছন থেকে তার হাত টেনে ধরল, এরপর এক টানে তাকে নিজের বুকে নিয়ে আসলো। উৎস আর রূপকথার মধ্যে 1 ইঞ্চি খানেক দূরত্ব নেই হয়তো। উৎস রূপকথার গালে হাত দিয়ে মাথাটা উপরে তুলল। রূপকথা সোজা উৎসের চোখের দিকে তাকালো, দেখলো উৎস তার চোখের দিকে তাকিয়ে আছে। উৎস রূপকথার মুখে একটা ফু দিল, এতে রূপকথা আবেশে চোখ বন্ধ করে নিল। উৎস রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলল। এই শহরের সব হোক, শুধু তোমার আমার বিচ্ছেদ না হোক। রূপকথা কিছু বলল না। চোখ বন্ধ রেখে ওভাবেই উৎসের কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। উৎস বলল। ক্ষমা একটি মহৎ কাজ,
আশা করছি তুমি মন থেকে এই মহৎ কাজটা করে উদ্ধার করবে আমায়। রূপকথা চোখ বন্ধ রেখেই বলল। ছাড়ুন, ঠান্ডা লাগছে। যদি না ছাড়ে? রূপকথা কিছু বলল না। উৎস নীরবে রূপকথার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটে উৎসের উষ্ণ ছোঁয়া লাগতেই রূপকথা কেঁপে উঠল। কেঁপে উঠে উৎসের হাত চেপে ধরল, বলল, সত্যি ঠান্ডা লাগছে আমার। তুমি কি চাইছো আমি তোমার ঠান্ডা কমিয়ে দিই? তা কখন বললাম? উৎস হেসে রূপকথাকে জড়িয়ে ধরল। একটু থেমে রূপকথাও ধরল। উৎস রূপকথার মাথায় চুমু খেয়ে বলল, কবে বড় হবে আমার ছোট্ট পাখি? ইচ্ছে ছিল অনেক বড় হব, কিন্তু 5 ফুট 3 এসে আটকে গিয়েছি। তুমি কি জানো তুমি নিজের পাশাপাশি আমাকেও পাক্কা বাচাল বানিয়ে দিচ্ছ। হ্যাঁ, সব দোষ তো আমারই, কারণ আপনি তো শাহ সুফি আহমেদ দরবেশ হোসেন পীর সাহেব ওরফে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল।